আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপা, আমি তো বলতে পারছি না বিষয়টা, আপনি বরং আদ্রকে জিজ্ঞেস করে দেখুন ও কি বলে। ছেলের কাছে ফোন এগিয়ে দিতে দিতে বলে, এই নে তোর বড় ফুপি কি বলেন দেখ। আদ্র হাত এগিয়ে ফোনখানা নিয়ে কানে ধরে কোমল কণ্ঠে সালাম দেয়। খোশগল্প করে কিছুক্ষণ। ফোনের ওপাশ থেকে আদ্রের বড় ফুফি অর্থাৎ মিসেস তাহমিনা বলেন, বাবা এসেছিস? এতদিনে একবার তো ফুপির বাড়িতেও দেখতে এলি না, মনে পড়ে না বুঝি? না না, তেমন কিছু না, আসলে সময় হয়ে উঠছে না কলেজে জয়েন করার। আদ্র আলতো হেসে জবাব দেয়, আগামী সোমবার তোর ভাই আসবে ফাহাদ। কতদিন পর ফিরবার খেয়াল এসেছে ছেলের। এতগুলো বছর বলতে বলতে যেন তার কানেই যাচ্ছে না। তুই এসেছিস শুনে বললে অবশেষে আসবে। ভাবছিলাম যদি তোরা সহ ওই দিন আসতি, তোর ফুপাও বলতেছে সে কথা, ভাইয়ার কাছে কল দিবে বলবো, তাই আমি আগে ভাবিকে বলছিলাম সে কথা। স্পিকারে থাকাই ফুফির কথোপকথন শুনছে সবাই। আদ্রির এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে এসে যোগ দিয়েছে। ফুফির শেষ কথাটা শুনে বেশ উৎসুক হয়ে তাকিয়ে আছে আদ্রের দিকে সকলে। ভূমি খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ইয়ে ফুপি, আমরা ফুপিদের বাড়িতে যাব, কতদিন পর যাব, ফুপির হাতের মজার মজার রান্না খাবো। ভূমি আদ্রকে চোখের ইশারায় হ্যাঁ বলতে বলে মাথা দুলিয়ে। আদ্র ফোন কানে রেখে চোখ বড় করে তাকাই ভূমির দিকে। ভূমি চুপ, কিন্তু হাসছে মুস্কি মুস্কি। ফাহাদ ভাইয়া আসবেন যেহেতু উনি না করবেন না নিশ্চয়ই। সকলের আশায় পানি ঢেলে আদ্র বলে, ফুপি, মঙ্গলবার থেকে আদ্রিদের পরীক্ষা শুরু, কিভাবে যাবে? ওখানে গেলে আসতে সময় লেগে যাবে অনেকটা, আর পড়াও মিস হয়ে যাবে। এখন যেতে পারবো না, একেবারে ওদের লাস্ট পরীক্ষার পর। কেমন? রাগ করো না। ভূমির উত্তেজিত হওয়া মুখখানা একেবারেই ফাটা বেলুনের মতো চুপসে যায়। এটা কোনো কথা হলো? কি দুষ্টু লোক, কিভাবে নিষেধ করে দিল! এতগুলো মাস পর একটা যাওয়ার কথা হলো, তাও শেষ করে দিল। এমনিতে বাবা বড় বাবার অফিসের কারণে যাওয়া হয় না, সাদাব তো আর নাই বলা চলে। সে সারাক্ষণ ব্যস্ত, ঘরের ভেতর বেশি হলে 4 অথবা 6 ঘন্টা উপস্থিতি তার কথা উল্লেখ করার কোনো সুযোগ নেই। আর মিস্টার আফজাল আহমেদ পছন্দ করেন না নিজেও কোথাও যেতে আর বাকিদেরও যেতে দিতে। আদ্র ফুফিকে বুঝিয়ে সুঝিয়ে কল কেটে দেয়। এদিকে ভূমি মা মনির কানের কাছে এসে ঠোঁট উল্টে ঘ্যান ঘ্যান করছে আর পা নাচাচ্ছে। আমি কি করতাম আদ্র না দিলে? আর পরীক্ষা রেখে কি ওখানে বেড়াতে মন চাইছে কেন? পরীক্ষায় পাশ করতে পারিস কিনা দেখ, তারপর সব। মিসেস সাবরিনা মেয়ের এমন ঘ্যান ঘ্যান সহ্য করতে না পেরে বিরক্তিসূচক মুখ করে কথাটা বলে, না আমি যাব, ওখানে না হলে অন্য কোথাও, তাও আমি যাব, আমি জানি না। আদ্র রেগে তাকায় ভূমির দিকে, কিন্তু এতে তার কোনো ভাবাবেগ নেই। সে তো জেদ ধরেই বসে আছে। নাছরবান্দা আজকে আজ ছাড়বে না। আদ্র ভূমির এমন বকবক শুনে বিরক্ত হয়ে উঠে পড়ে। সাবরিনা চিন্তিত কণ্ঠে দৌড়ে এসে বলে, কি রে বাবা, খাবি না? আর উঠে গেলি কেন? এবার ভূমির দিকে রাগী চোখে চেয়ে বলে, তুই যাবি পড়তে নাকি মার খাবি? সব সময় এমন করো তোমরা। এখন আমরা ছোট আছি নাকি যে এভাবে ঘর বন্দি করে রাখবে? কোথাও একটু বেড়াতে দেয় না, ঘুরতে নিয়ে যায় না। ভূমি কাঁদো কাঁদো মুখ করে কথাগুলো বলতে চলে যেতে নেয়। বিকেলে কলেজ থেকে আসলে ঘুরতে নিয়ে যাব, রেডি হয়ে থেকো। আদ্র স্বাভাবিক কণ্ঠে কথাটা বলে ভূমির দিকে তাকিয়ে আদ্রের এমন কথা শুনে ভূমির সামনে আগানো পা পুনরায় পেছনে করে ঘুরে তাকায় সেদিকে। 32 দাঁত বের করে দৌড়ে আদ্রের কাছে যেতে নেয়। ঘটে আরেক বিপত্তি। সোফার কোণার সাথে উষ্ঠা খেয়ে পায়ের আঙুল কিঞ্চিত কেটে ফেলে রক্ত গড়িয়ে পড়ছে জায়গাটা থেকে। অস্ফুট কণ্ঠে ও বলে চিল্লি ওঠে। আদ্রসহ সবাই সেদিকে এগিয়ে যায়। ভূমি চিৎকার শুনে সকলে সেদিকে এগিয়ে আসে। ভূমি চোখ মুখ কুঁচকে বন্ধ করে দাঁড়িয়ে আছে। কান্না এলো বলে এক্ষুনি তার প্রস্তুতি চলছে। মিসেস সাবিনা চিন্তিত কণ্ঠে মেয়েকে আগলে ধরে বলে, বেশি লেগেছে? কেন দৌড়াতে গেলি? আয় বস এখানে। আর সোফায় বসা ভূমির সামনে হাঁটু গেড়ে বসে ভূমির পাটা ধরে নিজের হাতে নিতে ভূমি টুপ করে চোখ খুলে ফেলে। এ কি, আপনি আমার পা ধরছেন কেন? ভূমি আশ্চর্যজনিত নয়নে আদ্রের দিকে তাকিয়ে কথাটা বলে। পা টেনে সরিয়ে নিতে লাগে। আদ্র ধমক দিয়ে বলে,
চুপচাপ বসে থাকো। এমন বাদরের মতো লাফালাফি না করলে তোমার দিন যাবে না। রক্ত বের হচ্ছে সেটা দেখে এবার মাথা ঘুরে পড়ে যাও। আদ্র চিন্তিত কণ্ঠে কথাটা বলে ভূমির কেটে যাওয়া জায়গাটা চেপে ধরে। আদ্রিকে বলে, ফার্স্ট এইড বক্স নিয়ে আয় তাড়াতাড়ি। ভূমি অবাক চোখে চেয়ে আছে আদ্রের দিকে। উনি কিভাবে জানলেন এটা আমি? রক্ত দেখলে মাথা ঘুরে? উনি তো আমার জন্মের পরেই চলে গিয়েছেন। আর কখনো আমার সাথে কথা বলা তো দূর, আমার ব্যাপারে কিছু জানতেও চাননি। তবে এত কিছু কিভাবে জানেন? ভূমির মনে হাজারো প্রশ্নের দোল খাচ্ছে। ভাবনার মাঝেই ছেদ ঘটে। হঠাৎ শব্দ করে ওঠে। আদ্র ওষুধ লাগিয়ে দিচ্ছে, যার ফলে হালকা জ্বালা করছে। আদ্র বেশ যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ব্যথা যাতে না লাগে ফু দিচ্ছে ক্ষণে ক্ষণে। ভূমির আদ্রের প্রতি করা অভিমান যেন নিমেষেই বৃষ্টি ফোঁটার মতো ধুয়ে গিয়েছে। এক অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করছে। আদ্রের ছোঁয়ায় এক শিহরণ কাজ করছে। যা, আর যাওয়া হবে না তাহলে ঘুরতে। আদ্রি মন খারাপ করে কথাটা বলে, যার ফলে ভূমির ধ্যান ভাঙে। আদ্রের ব্যান্ডেজ লাগানো শেষ, তাও ভূমির পাটা নিজের হাঁটুর উপর রেখে বসে আছে। ভূমি নিজের সজ্ঞানে ফিরে আসতেই নিজের পাটা সরিয়ে নেয়। না, কিছু হবে না, আমি হাঁটতে পারবো। এই যে দেখ। ভূমি উঠে দাঁড়িয়ে হাঁটতে নিলেই ব্যথা পেয়ে তাল সামলাতে না পেরে পড়তে নিলে আদ্র ধরে ফেলে, চোখ লাল করে বলে, বেশি পাকনামো করে না বলে দিলাম। চুপচাপ করে বসে থাকবে। ব্যথা বেশি করলে ওষুধ খেয়ে নিবে। বিকেলেরটা বিকেলে দেখা যাবে। এই বলেই ভূমিকে সোফায় বসিয়ে নিজে বড় বড় পা ফেলে বলে যায় কলেজের উদ্দেশ্যে। গ্রীষ্মের সকাল, দুপুর কিংবা বিকেল সব যেন একই গতিতে বিরাজমান। সূর্যিমামা তার প্রখরতা দিয়ে ধরণীর উত্তাপ বাড়িয়েছে বহুগুণ। এই অসহনীয় গরমে জনজীবন বিদ্বিষ্ট। দুপুর গড়িয়ে সময়টা পড়েছে বিকালের দিকে। বিকাল বলতে ৩টা কিংবা ৩:৩০টার মতো হবে। এটাকে আদৌ বিকাল ধরা চলে নাকি দুপুরের শেষ ভাগ জানা নেই। আদ্র কলেজ থেকে ফেরেনি এখনো। এদিকে আদ্রের আসার পথ চেয়ে বারবার বাইরের সদর দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছে ভূমি। সাথে তো আদ্রি রয়েছে। পায়ের ব্যথা কমেছে বটে, ভাগ্যের সঠিক সময় ওষুধ খেয়ে নিয়েছিল। না হয় এত তাড়াতাড়ি এত সহজে কমার কথা নয়। এতদিন পরে কেউ নিজ থেকে সেদে বলেছে বাড়ির বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। এই সুযোগ খোয়া গেলে শেষ আর পাবে কি না তার আশা না হয় ছেড়েই দেয়া যাক। এই ভর দুপুরের সকলে যে যার কামরায় অবস্থান করছে। যে বলতে 2 যা আর কি। আর তো কেউ নেই। সাদাব দুপুরে এসে খেলো, কিছুটা সময় রেস্ট করেই 3টায় বেরিয়ে গেল। যাওয়ার আগে ভূমিদের এমন বসে থাকতে দেখে জিজ্ঞেস করেছিল কি সমস্যা। ভূমি প্রফুল্ল চিত্তে বলে, আদ্র ভাইয়া ঘুরতে নিয়ে যাবেন বলছে। সাদাব এই কথা শুনে কিছুটা অবাক হয়েছে, কিন্তু বেশি প্রশ্ন না করে বলে, ঠিক আছে যাবি, কিন্তু ভাইয়াকে বেশি বিরক্ত করবি না, বেশি লাফালাফি করবি না। আদেশের স্বরে সতর্কবাণী দিচ্ছে সে। ভূমি গাল বাঁকিয়ে মশা তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলে, নিজে তো কখনো নিয়ে যাও না, আবার এসব বলছো। যাও যাও, অত জ্ঞান দিও না। ভূমি আদ্রকে ভয় পেলেও নিজের ভাইকে ভয় তো দূর, পাত্তাই যেন দেয় না ধমকির। সাদাপ আর বাক্য ব্যয় না করে বোনের দিকে তাকিয়ে মাথা দোলায়। মুখ চওড়া মহিলা তুই, এই বলেই বেরিয়ে যায়। ভূমির পেছন থেকে ভাইকে ভেঙচি কাটে, যদিও তার নজরে পড়েনি সাদাপের। অপেক্ষার প্রহর যেন অন্তহীন। সেই যে দুপুরে খেয়ে সোফায় বসলো, এখনো ঠিক একই অবস্থাতে বসে আছে। সাথে আড্ডিকেও জোরপূর্বক ধরে বেঁধে এক প্রকার বসিয়ে রেখেছে। আড্ডির বিরক্তিতে বারবার চসূচক আওয়াজ করছে। এভাবে কতক্ষণ বসে থাকা যায়? মাজা বেঁকে যাবে। একটু শরীরটা বিছানায় না এলিয়ে দিলে, কিন্তু একথা ওই মেয়েকে কে বুঝাবে? না পারতে বিরক্ত নিয়ে বলে, ভূমি ভাইয়া কখন না কখন আসবেন, এভাবে বসে না থেকে ঘরে গিয়ে একটুখানি শুয়েও তো পারতি নাকি? ভাইয়া আসার আওয়াজ পেলে চট করে রেডি হয়ে নিব। ভূমি চোখ খাড়া করে বলে, না না না, উনি যদি নীরবে এসে টুকুস করে নিজের ঘরে ঢুকে বসে থাকেন আর আমরা টের না পাই, তখন বলা যায় না। না নিয়ে যাওয়ার ফোন দিতে থাকলে আর 5 মিনিট দেখি দাঁড়া। ভূমির এমন অযৌক্তিক কথাবার্তা যেন এবার বিরক্ত লাগছে আড্রির। মন চাইছে ছুটে গিয়ে শুয়ে যেতে। মাথায় হাত দিয়ে বুদ্ধি আটতে চেষ্টা করে কি করলে এখান থেকে যাওয়া যায়। অমনি মাথায় কিছু একটা আসতে সিরিয়াস ভঙ্গিতে ভূমির সামনে গিয়ে বলে, আচ্ছা এক কাজ করলে কেমন হয়, চল আমরা রেডি হয়ে বসে থাকি। ভাইয়া যখন আসবেন সাথে সাথে ধরে নিয়ে যাব, উনি তখন আর নাও করতে পারবেন না। আমি বুড়ো উঁচিয়ে কিছু একটা ভেবে হেসে উঠে দাঁড়ায়। আড্রির পিঠে গাঁটটা মেরে বলে, বাহ, ভালো বুদ্ধি বের করেছিস তো। ঠিক বলেছিস, চল রেডি হয়ে নি। দু বোন যে যার ঘরে গিয়ে রেডি হতে ব্যস্ত। আড্র বাসায় ফিরেছে প্রায় 4টা পেরিয়ে গেছে। বাসায় এসে কাঁধের ব্যাগটা সোফায় রেখে হাত পা ছড়িয়ে বসে। শরীরটা বেশ ক্লান্ত, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে।
সারাদিন একটার পর একটা ক্লাস নেওয়া, পড়ানো কি চারটেখানে কথা নাকি, তাও আবার এত গরম, শরীর জ্বালানো। ড্রয়িং রুমে কারো উপস্থিতি নেই। আদ্র এসে বসেছে, পানি পিপাসা পেয়েছে ভীষণ, কিন্তু উঠে গিয়ে আর টেবিল থেকে পানি ঢেলে খেয়ে আসতে মন টানছে না। কিন্তু কিছু করার নেই, বিরক্তি নিয়ে উঠতে নিলেই ভৌ মেরে কোথা থেকে হাজির এক পরীর। আদ্র চোখ তুলে তাকাতেই চোখ আটকে যায়। ডিপ মেরুন কালারের একটা গোল জামা পরেছে, সাথে গোল্ডেন হিজাব। নিঃসন্দেহে মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই, রয়েছে মাত্র জলে ভাসার ন্যায় কাজল টানা ডাগর চোখ আর ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক। আর সবচেয়ে অতুলনীয় যেটা, তা হলো এই মিষ্টি ঠোঁটের বাঁকা হাসি। মানুষ হাসলে ঠোঁটগুলো আকৃতি সোজা হলে ভূমি হাসলে ঠোঁট জোড়া বাম দিকটা এসে দাঁড়ায়। এক কথায় যাকে বলে বাঁকা হাসি, আর তার মাঝখানটায় পড়ে ছোট্ট একটা টোল। আদ্র পলকহীন তাকিয়ে এই মেয়েটাকে আজ অন্যরকম করে দেখছে। আদ্রের চোখে বেশ আলাদাভাবেই ধরা দিচ্ছে ভূমির অস্তিত্ব। ঘোর লাগছে, জমছে নেশা, বুকটা কেমন টিপ টিপ করছে তার। ভূমির আদ্রকে এমন স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে কিছুটা নড়ে চড়ে ওঠে, গলা খাকিয়ে বলে, ও ভাইয়া, এই নেন পানি। কি এত ভাবছিলেন কে জানে? আমাকে কি দেখতে সুন্দর লাগছে নাকি বেশি? শেষের কথাটুকু দুষ্টু হেসে বলে। ভূমির ডাকে স্তম্ভিত ফিরতেই নিজের বোকামতে নিজের মাথায় চাপড় দেয়। ছিছি, এসব কি হচ্ছে? আদ্র, আর ইউ গন ক্রেজি? হোয়াই আর ইউ বিহেভিং লাইক এ বেবি? চক্ষু সংবরণ করে কাঁধ নিচু করে নেয়। ভাইয়া, আপনার পানি। এতবার বলার পরও পানির গ্লাসটা হাতে ধরে নিচ্ছে না দেখে এবার কিছুটা বিরক্ত বোধ করে জোরেই কথাটা বলে। আদ্র ছো মেরে ভূমির হাত থেকে গ্লাসখানা নিয়ে ডকডক করে সেকেন্ডে পুরো পানিটুকু শেষ করে দেয়। আদ্রের অবস্থা দেখে মনে হচ্ছে বড় এক জগ পানি এনে দিলে তার নির্দ্বিধায় খেয়ে ফেলতে পারবেন। আদ্রের এমন উদ্ভট ব্যবহারে ভূমি কিছুটা চমকিত হয়, তাও ইগনোর করে বলে, ভাইয়া তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমরা রেডি। আপনি খেয়ে উঠলেই বেরিয়ে পড়বে। ভূমির কথায় কিছুটা ভুরু কুচকায় আদ্রের, যেন কি এমন কথা শুনেছে মুখখানা তার এমন। কিছু বলতে মুখ খুলবেন কি আর আগে ভূমি বলে, আরে ভাই, আপনি কি ভুলে গেলেন নাকি আজকে আমাদের ঘোরাতে নেবেন বললেন না বিকালে? আদ্রের আসলে খেয়াল ছুটে গিয়েছিল বিষয়টা। একটু হেলে দুলে বসে বলে, আজকে না গিয়ে অন্য সময় নিয়ে গেলে হয় না? ভূমির মন মুহূর্তে কালো হয়ে যায়, সেকেন্ডে মুখের সমস্ত হাসি মিলিয়ে যায়। মন খারাপ করে তাকায় আদ্রের দিকে। এত কষ্ট করে রেডি হয়ে এখন বের হতে না পারলে নিজের কাছেই তো কেমন অপমান বোধ হবে। না নিয়ে যাওয়ার হলে কেন বললেন আশা দিয়ে? আদ্র ভূমির চাঁদপানা মুখ এমন কালো আধারে ঢেকে গিয়েছে, নজরে পড়তেই মুখের আকৃতি পরিবর্তন করে। ভূমির চেহারায় ভেসে ওঠা কালো মেঘ যেন ধীরে ধীরে আদ্রের মনে গ্রাস করছে। এখন না গেলেই নয়। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, আদ্রিকে তাড়াতাড়ি রেডি হতে বলো। আদ্রের কথায় ভূমি লাফিয়ে ওঠে খুশিতে। এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে চলে যায় আদ্রের ঘরে। মিনিট 10 পর নিচের ঘর থেকে বেরিয়ে আসে আদ্র। বেশ পরিপাটি লাগছে, সবসময় লাগে, তবে মাঝে মাঝে একটু বেশিই লাগে যখন ভূমির পছন্দের রং, পছন্দের আউটফিট পরে। ধপধপ পা ফেলে নেমে আসছে সিঁড়ি দিয়ে। ততক্ষণে নেমে এসেছে ভূমি, আদ্রি। দুই যাও উঠে এসেছেন, যেহেতু ছেলে আসার সময় হয়েছিল। টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন। ভূমি সিঁড়ি বেয়ে নেমে আসা পুরুষটার দিক বেশ গভীর চাহনিতে লক্ষ্য করছে ওপর নিচ। পরনে তার হোয়াইট কালার পোলো টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাফ শু আর হাতে একটা বেল্ট ঘড়ি। জাস্ট অপ্রকাশিত দেখাচ্ছে সাধারণ এই আদ্রকে। শ্যামবর্ণের শরীরে যেন এই গেট আপ চকচক করছে। তার জন্যই বুঝি তৈরি হয়েছে টি শার্ট প্যান্ট সব। ভূমি ড্যাব ড্যাব করে তাকিয়ে এক সেকেন্ডের জন্য মনে হলো কয়েক হাজার হার্টবিট মিস করে ফেলেছে সে। ভূমি বুকে হাত দিয়ে বিড়বিড় করছে, হাই, কি সুন্দর গুলুমুলু লাগছে ওনাকে, মেয়ে তো মর যাবা। হাড্ডের পাশে দাঁড়িয়ে থাকায় বোনের কথা ঠিকই শুনেছে। মুখ টিপে হেসে বলে, তুই আমার সরল ভাইটার দিকে নজর দিচ্ছিস? আড্ডি শুনে ফেলেছে ভেবে থতমতো খেয়ে যায়। চোখ ছোট করে তাকায় সেদিকে। সে তো হাসছে ভূমিকে লজ্জা দিতে। বেচারি কি করবে, চোখ ফিরিয়ে নেয়। আয় বাবা, খেয়ে নে। সাবিনা বেগম টেবিলের কাছে উঠে যেতে নিতে ছেলেকে ডাকে খেতে। আদ্র মাথা নাড়িয়ে না সূচক বাণীতে জানায়, দামা, খাবো না এখন আর। এখন খেলে হাঁটতে কষ্ট লাগবে, পেটে ব্যথা করবে। তিনজনে বেরিয়ে আসে ঘর থেকে। বিপত্তি ঘটেছে ঠিক এই সময়। ভূমি যাওয়ার জন্য বাড়ি মাথায় তুলে রেখেছে, আর আদ্র নিয়ে যাবে বলে এত কিছু, এত প্রস্তুতি। কিন্তু তার তো মাথায় ছিল না ওনার সাথে যেতে হলে যে বাইকে যেতে হবে। এতটা উত্তেজনা কাজ করছিল যে ওসব কিছু মাথায় ধরেনি। দরজার বাহিরে এসেই খট করে মনের ভেতর বিষয়টা ধরে আসে, আর পা না বাড়িয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড়। বোনকে এভাবে দাঁড়াতে দেখে আদ্রি পিছিয়ে এসে জিজ্ঞেস করে,
কি রে, কি হয়েছে? দাঁড়িয়ে গেলি কেন? আদ্রি ভাইয়া কি আমাদের বাইকে করে নিয়ে যাবেন নাকি? কিছু দূর এগিয়ে গিয়ে পেছনে তাকাতে নজরে পড়ে দুই মেয়ে সে একই জায়গায় দাঁড়িয়ে মুখখানা বেশ সিরিয়াস ভঙ্গিতে। আদ্র কপাল কুঁচকে সেখান থেকে হাত ছেড়ে বলে, এই মেয়ে, কি সমস্যা? দাঁড়িয়ে আছো কেন? ভূমি ভয়ে ভয়ে পায়ে গিয়ে আদ্রের সামনে গিয়ে বলে, ভাইয়া আমরা কিসে করে যাব? গরু গাড়ি করে যাব। আদ্রের এমন বিরক্ত মাখা অহেতুক কথা শুনে ভূমির মন খারাপ হয়ে আসে। সহজভাবে বলা যায় না কোনো কথা, এমন উল্টে পাল্টে বলতে হবে তাকে। তাছাড়া ওনার পেটের ভাত হজম হবে না, ওয়াশরুমে গেলে টাট্টি বপর হবে না। ঠোঁট গোল করে দাঁড়িয়েছে ভূমি। ড্রাইভার আঙ্কেল হুট করে গাড়ি এনে দাঁড় করান গেটের সামনে। আদ্র চোখে ইশারা করে স্বাভাবিক গলায় বলে, ওঠো। ভূমি বেশ অবাকের সাথে সাথে খুশিও হয় অনেক, তার মানে বাইকে যেতে হবে না। ভূমি আদ্রের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা হাসি উপহার দেয়। মনে মনে ভাবে উনি নিশ্চয়ই আমার জন্যই বাইক ছেড়ে কার নিয়েছেন। ও কত ভালো উনি। আদ্রি এক লাফে গিয়ে বসে পড়ে পিছনের সিটে। এখন ভূমিকে সামনে বসা লাগবে। সেও যদি পেছনে বসে আদ্র রেগে দিবেন আরেক ছাড়ে, বলবে আমি কি তোমাদের ড্রাইভার যে দুজনে পিছনে গিয়ে বসেছ? সবাই তো তা বলে হি হি। কিন্তু ভূমির চিন্তা সামনে বসা নয়, কিন্তু চিন্তা হচ্ছে উনি কি ঠিকভাবে কার চালাতে পারেন? কখনো তো দেখিনি চালাতে এসেছে পর্যন্ত। যদি ঠুসঠাস করে অ্যাক্সিডেন্ট করে ফেলেন, ভয়ে কলিজা ধুপধুপ করছে। উঠে জড়সড়ভাবে বসেছে সিটের কিনারা ঘেঁষে। আদ্র ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে ঘুরতে ভূমির এমন কাচুমাচু মুখখানা নজরে পড়ে। বুড়ো কুচকে আসে এমন কেন করছে এই মেয়ে? এই মেয়ে, কি হয়েছে? এভাবে বসেছো কেন? না আসলে ভাইয়া আমার ভয় করছে। আপনি কি আসলে কার চালাতে পারেন তো? ভূমি চোরা চোখে তাকিয়ে কথাটা বলে ঠোক গিলল। আদ্র অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে বলে, স্টুপিড, চুপচাপ বসো, না হয় একেবারে মাঝ রাস্তায় নিয়ে ফেলে দেবো। প্রায় 1.5 ঘন্টার ব্যবধানে এসে পৌঁছায় নিজেদের গন্তব্যস্থলে। গাড়ি এসে থামলো ফাঁকা একটা রাস্তায়। রাস্তা বলা চলে না, মাঠের মতো বিস্তৃত। আশপাশ দেখে বেশ চেনা যাচ্ছে জায়গাটা কোথায়। ভূমি এসেছিল স্কুল থেকে একবার শিক্ষা সফরে। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত, বিশাল বড় এক সমুদ্র। হাজার হাজার মানুষের ভিড় যেন দাঁড়ানো দেয়। সকাল দুপুরে মানুষের প্রকোপ কম থাকলেও বিকেলের পর শত শত মানুষ এই সমুদ্রের দর্শনে ছুটে আসে। ভূমি সে এসেছিল 8ম শ্রেণীতে থাকার সময়। এত বছর পর সব যেন পাল্টে গিয়েছে, চারপাশটা আরও উন্নত হয়েছে। এমন একটা জায়গায় 10 মিনিট এসে বসলেও মন খারাপরা পুরুত করে উড়ে চলে যাবে সাগরের তালমাতার ঢেউয়ের সাথে। আদ্র হাঁটছে আগে আগে আর ভূমি আদ্রি পেছনে। শোষো করে বাতাসের ধ্বনি কানে এসে ভিড়ছে। পানির স্রোতের আওয়াজ ভেসে আসছে স্পষ্ট। খোলা চুলে এলে নিশ্চিত একটা চুলও আর নিজের জায়গায় থাকতো না এই বাতাসে। ভূমির মনে আনন্দ হচ্ছে অতিমাত্রায়, মুখ থেকে হাসির ঝলক সরছেই না। দুবোন বেশ আনন্দে হাঁটছে সাগরের কিনারা ধরে। একটু পরেই সূর্যের লাল আভা ধারণ করে সূর্যাস্তের মনোরম দৃশ্যের দেখা মিলবে। তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সকলে। হুট করে কিছু মাথায় আসতেই ভূমি দৌড়ে আদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া আমি একটু সাগরে নামি। আদ্র ভুরু গুটিয়ে শক্ত কণ্ঠে বলে, দরকার নেই, একটু পর আজান দেবে, এখন আর নামতে হবে না। কিছু হবে না, একটু ভিজবো, তারপর উঠে যাব, প্লিজ নামি। চোখ পিটপিট করে বেশ ইনোসেন্ট ফেস করে কথাটা বলে তাকিয়ে অপেক্ষায় আছে আদ্রের উত্তরের। আদ্র কয়েক পলক ভূমির দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে হুট করে ধমক দিয়ে বলে ওঠে, বেশি করলে একদম বাড়িতে চলে যাব, চুপচাপ উপরে থেকে আনন্দ করো। ভূমি গাল ফুলিয়ে পুনরায় বলতে যাবেই কি আদ্রের চোখ দেখে ভয় পেয়ে চুপ করে যায়। মন খারাপ করে পুনরায় পিছিয়ে যায়। ভিজতে না পারলে কেন এসেছে সাগর পাড়ে? আবার আমাকে চোখ দেখাচ্ছে হিটলার লোক। ওপরে দাঁড়িয়ে নাকি আনন্দ করতাম। কিভাবে ওপরে দাঁড়িয়ে আনন্দ করব? সবাইকে ওনার মতো গোমরা মুখ ভেবেছে। সকলে যে যার মতো ছবি তুলছে, কেউ নিজের, কেউ বা নিজের আপনজনদের। অনেকে ঘোড়া নিয়ে ঘুরছে, বাতাসে কাঁকড়ার গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কিন্তু এটা মোটেও সুন্দর লাগছে না ভূমির নাকে। ভেসে আসতেই নাক ছিটকাচ্ছে বারবার। আকস্মিক একটা লোক এসে দুবনের সামনে দাঁড়িয়ে জোর করতে থাকে তার ক্যামেরায় ছবি তুলবার জন্য। ভূমি খুশিয়ে বলে, ঠিক আছে তুলুন। সচরাচর ছবি তোলা হয় না, আজকে ঘুরতে এসে না তুলতে পারলে তার স্মৃতি হিসেবে কি রাখবে। আদ্রি ভয় পেয়ে ভাইকে ডাক দেয়। ভাইয়া? বোনের ডাক পেয়ে এদিকে ঘুরে দেখে ভূমি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে গল্পে মেতেছে। আদ্র চল শক্ত করে পিছিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়, কাটকাট কণ্ঠে জিজ্ঞেস করে, কি সমস্যা? কি হয়েছে এখানে? কি চাই?
ভূমি বেশ বিমোহিত গলায় বলে, ভাইয়া উনি ছবি তুলে দিতে এসেছেন আমাদের। বললেন অনেক সুন্দর ছবি ওঠে ওনার ক্যামেরায়। লাগবে না, আপনি আসুন, আমরা মোবাইলে তুলে নেব। আদ্র ভারী কণ্ঠে ছেলেটাকে চলে যাওয়ার উদ্দেশ্যে তাগিদা দেয়। স্যার, এই যে দেখুন, আপুটার ছবি কতটা সুন্দর এসছে, পরীর মতো লাগছে। আর কয়েকটা আপনাদের একসাথে তুলে দিই। ছেলেটা ভেবেছিল তার সুন্দর কথা গলে গিয়ে তুলাই রাজি হবে। ছেলেটা ভূমির সদ্য তোলা ছবিটা দেখিয়ে আদ্রকে অনুরোধ করে। আদ্রের মেজাজ তুঙ্গে উঠে যায় এটা দেখে, চোখ গরম করে বলে, ছবি তোলার অনুমতি কে দিয়েছে তোমাকে? হু গেভ ইউ পারমিশন টু টেক হার পিকচার্স? না আসলে ছেলেটা আদ্রের এমন হুঙ্কারে বেশ ভয় পেয়ে যায়, থতমত খেতে থাকে। সাথে ভূমি তো ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, আবার তো দিলাম রাগায়। ঘুরতে এসে কি হবে এবার? দ্য ইমেজ ইমিডিয়েটলি, কুইক। ছেলেটা হুড়মুড়িয়ে ছবিটা ডিলিট করে সেখান থেকে কেটে পড়ে। ছবি তুলবে সেটাকে আমাকে বলতে লজ্জা লাগছিল? এভাবে বাইরের মানুষদের ছবি তুলে নিজেকে শো করতে বেশি ভালো লাগছিল? আদ্রের এমন ধমকে ভূমির শরীর কেঁপে ওঠে। সে কি ইচ্ছে করে তুললো নাকি? ছেলেটাই তো নিচ থেকে এসে ছবিটা তুলে দেখিয়েছে। ভূমিকে নিচের দিকে তাকিয়ে চুপ করে থাকতে দেখে আদ্র নিজের পকেট থেকে নিজের মোবাইলটা বের করে দেয় আদ্রের হাতে। সাথে সতর্কবাণী ছুড়ে দেয়, যাতে কারোর সাথে কথা বলা বা তাকানোর চেষ্টা না করে। কেউ কিছু বললে তাকে জানানো হয়। দুবোন জমিয়ে ছবি তুলেছে, বেশ আনন্দের সময় কাটিয়েছে। পুচকা খেয়েছে, সাথে হরেক রকমের আচার কিনে নিয়েছে। বাড়ি ফিরতে বেজে গিয়েছে প্রায় 9টা। রাতের কালো আঁধর কেটে পৃথিবীর বুকে নামছে আলোর সঞ্চার। ধীরে ধীরে আলোময় হয়ে এসেছে চারিপাশ। পাখিদের কিচিরমিচির ধ্বনি ভেসে আসছে। গাড়ির হর্নে আওয়াজ তীব্র হচ্ছে। প্রকৃতির পুনরাবৃত্তিগুলিতে অসীম নিরমের কিছু রয়েছে। রাতের পর ভোর, নতুন এক সকাল, নতুন এক দিনের শুরু। আজ থেকে শুরু এসএসসির টেস্ট পরীক্ষা। লাখো শিক্ষার্থীর জীবন এটি যুদ্ধে প্রস্তুতির প্রথম ধাপ। কাল রাত প্রায় 12টা পর্যন্ত জেগে পড়েছে ভূমি আর আদ্রি। আদ্র সারাটা সময় তাদের সামনে বসে বসে পাহারা দিয়েছে, যাতে কোনোভাবেই দুজনে পড়া ফাঁকি দিতে না পারে, ঘুমিয়ে যেতে না পারে। আদ্রর বেশ ভালোই চেনা আছে ভূমিকে, তাই তো হাতে বড় একটা লাঠি নিয়ে বসেছে, যার ভয়ে চোখে ঘুম ধরা দিলেও ভূমি এক প্রকার জোর করে চোখ দুটো খুলে রেখেছে। এই 17 বছর জীবনে সে এত রাত জেগে যে কখনো পড়েনি। 2-1 ঘন্টা বই খুলে বসলেই ঘুমে টালমাটাল অবস্থায় পড়তে হয়, সেখানে রাত 12টা, এই যেন অমাবস্যার চাঁদ। টেনশনে উত্তেজনায় সারা রাত ঠিকভাবে ঘুম হয়নি আর ভূমির। ভোরের আলো ফোটার সাথেই ঘুম ছুটে গিয়েছে আজ ভূমির। কি করবে, ঘুম আর ধরা দেওয়ার নয়। আড়মোড় ভেঙে উঠে বসে কিছু সময় বিছানার ওপর, না চাইতে উঠে বাহিরে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে মা আর মনে বসে আছে। খালারা ঘর ঝাড় দিচ্ছে, আর মনে হয় না কেউ জেগেছে বলে এই ভোর সকালে। ভূমি এদিক সেদিক কিছুটা পায়চারি করলো। হুট করে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই সকলের দরজায় গিয়ে টুকটুক করে 2-3টা টোকা দিয়ে টুপ করে সরে পড়েছে। আমি ঘুমাতে পারছি না, তোমরা কেন আরামে ঘুমাবা? বাচ্চা হায়, তা তো হতে দিবে না এই ভূমি। সকলের ঘরে টোকা দিয়ে এবার পালা আদ্রির দরজায়। এসে লম্বা হয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিল। দিবে কি দিবে না এই দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে ভূমি ধীরে ধীরে হাত এগিয়ে নিয়ে যায় দরজার সামনে। মনে অবশ্য ভাই করছে জেগে আছে নাকি। যদি জানে তো থাপড়ে মাথা কল্লা সব নাড়িয়ে দিবেন। প্রথমে কাপা হাতে একবার টোকা দিয়ে হাত নামিয়ে ফেলে পুনরায় দ্বিতীয় টোকা দিতে যাবে, তার আগে ঠুস করে দরজাটা খুলে যায়। সামনেই জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে আদ্র। কাঁধ ঝুলছে ছোট্ট একটা টাওয়াল, আর তার ভিড়ে দেখা মিলছে ইয়ারফোনটা। ভূমি কিছুটা সময় ঘোল লাগা নয়নে সেদিকে তাকিয়েছিল, পর্যবেক্ষণ করছিল আদ্রের দিকে। মুখে লেগে আছে মুচকি হাসি, বুকের ভেতর ধরছে ধূপধাপ আওয়াজ। আজকাল এমনটাই হয়, হুটহাট বুকের ভেতর এমন হাতুড়ি পেটা করছে কেউ। কে জানে কার কি সমস্যা ভেতরের। ভূমিকে এভাবেই নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে আদ্র মুখের সামনে চুটকি বাজাতেই ধ্যান কেটে যায়। অতি সন্তর্পণে নিজের নজর সংযত করে নেয় ভূমি। বোকামো করার আর জায়গা পাচ্ছিস না ভূমি। এই হিটলার মার্কা লোকটা যদি জানে তুই ওনাকে থেকে নিজের মনের সাথে যুদ্ধ করছিস, উনি আর আস্ত রাখবেন না। ভূমিকে নিজের ঘরের সামনে এই সাত সকালে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় বেশ। যে মেয়ে ঘুমের জন্য দিন দুনিয়া চোখে দেখে না, সেই কালটাতে এত দেরি করে ঘুমিয়েও এত সকালে উঠে আসছে, এ কি স্বপ্ন নাকি? বুড়ো গুটিয়ে অবাক করা কণ্ঠে জিজ্ঞেস করে, কি সমস্যা? এত সকালে আমার ঘরের সামনে উকি দিচ্ছ কেন? ভূমি মাথা উঁচিয়ে বোকা হেসে বলে, না না ভাইয়া, তেমন কিছু না, এমনি আজ পরীক্ষা না, এজন্য সকালে উঠে গিয়েছি। পড়তে হবে না তাই।
ভাইয়া ঠিক কতটুকু বিশ্বাস করেছে বিষয়টা তার মুখ দেখে আন্দাজ করা গেল না। এখন সমানভাবে ভুরুচোড়া কুঁচকে দাঁড়িয়েছে ভূমির মুখপানে তাকিয়ে। এই এতগুলো দিনে যতবারই ওনার মুখোমুখি হয়েছি ওনার ভুরুগুলো এমন কুচকানো দেখেছি। কি সমস্যা এটা? একটা বিহিত করতে হবে। বেশ ভালো, যাও পড়তে বসো গিয়ে তাহলে। আড্ডু নিজের কথাটা বলে ধপধপ পা ফেলে চলে যায়। ভূমি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সটন দাঁড়িয়ে আছে। কিভাবে যে প্রতিদিন এত সকালে উঠে এসব করতে মন চায় লোকটার আল্লাহ মালুম জানে। আজ সকালে উঠে প্রথমে ওনার মুখ দর্শন হয়ে গেল। আল্লাহ জানে ওনার মেজাজের মতো আমার পরীক্ষাটাও এমন রসকনহীন না হয়ে যায়। আল্লাহ বাঁচিয়ে দিও। হলের বাহিরে দাঁড়িয়েছে ভূমি। আদ্রি মাত্র এসেছে। পরীক্ষা শুরু দুপুর 2টা থেকে। এখনও অনেকটা সময় বাকি। এই তো এখন সময়টা পড়েছে আন্দাজ করলে 1:40 কিংবা 45। আজ প্রথম পরীক্ষা, যার দরুন তাড়াতাড়ি এসেছে। হল খোঁজা, সিট নম্বর খোঁজা, সব মিলিয়ে সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার, সেই জন্য জলদি আসা। দুবোন একসাথে ভর্তি হওয়ায় রোল পড়েছে আগে পিছে, তাই দুজনের সিটও পড়বে একসাথে। ভূমিদের কথার মাঝে আড্ডু এসে দাঁড়ায় ওদের সামনে। দুজনে সেদিকে তাকালে আড্ডু গম্ভীর চাহনিতে তাকিয়ে বলে, সিট খুঁজে পেয়েছো? ভূমি ধীর গলায় জবাব দেয়, জি ভাই, সরি স্যার, পেয়েছি। গুড। পরীক্ষা খেয়াল করে দেবে, বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যেটা আগে পারবে সেটা আগে আগে লিখবে, আর আন্দাজে ভুলভাল লেখার প্রয়োজন নেই। যতটুকু পারবে সেটাই লিখবে, মনে থাকে যেন। দুজনে মাথা নেড়ে সম্মতি জানায়। আড্ডু আরও কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে চলে যায়। আড্ডু ভূমিদের সাথে এসে কথা বলছে। জিনিসটা উপস্থিত মেয়েদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। সকলে কেমন সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে, যেন কি এমন করে ফেললো। পাশ দিয়ে হেঁটে যাওয়া দুটো মেয়ে সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করছিল। ভূমি রেগে তাদের উপর চিল্লিয়ে ওঠে। ভয়ে মেয়েগুলো দে দৌড়। পরীক্ষা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। কিছু সময়ের মাঝেই টুংটুং করে 1-2 মোট 3টা ঘন্টা বেজে যায়, যার অর্থ পরীক্ষার সময় শেষ। সকলে পরীক্ষার পেপার জমা দিয়ে নিজেদের ফাইলপত্র নিয়ে বেরিয়ে আসছে হল থেকে। ভূমির মুখে বেশ হাসির ঝলক। আনন্দে মনে বেরিয়ে আসছে আদ্রি সহ। কি রে, তুই এত খুশি কেন? বোনের এমন খুশি দেখে আদ্রি অবাক নয়নে তাকে প্রশ্ন করে, কারণ সেই ছোট থেকে দেখে আসছে প্রতিটি পরীক্ষা দিয়ে বেরিয়ে জেমে কান্না করে আজ এত চওড়া হাসি মুখে। সেই হয়েছে বোন, তোর ভাইয়াটা বেশ লক্ষ্মী। আজ 7 সকালে প্রথম ওনার সুন্দর মুখশ্রীটা দর্শন করে পরীক্ষাটা জোস হইছে, পাশ নিশ্চিত। আদ্রি ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে ভূমির দিকে। কি সব বোকাশোকা কথাবার্তা বলে এই মেয়ে। কারো মুখ দেখে নাকি পরীক্ষা ভালো হয় পাগলি। কথা না বাড়িয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। দৌড়ে এসে ফাইলটা সোফায় রেখে ধপ করে বসে পড়ে। পরীক্ষা ভালো হওয়ার খুশিতে আজ মন বেশ ফুরফুরে। মিসেস সাবরিনা মেয়ের আসার আওয়াজ পেয়ে নিজ ঘর থেকে বেরিয়ে আসে। মেয়েকে এমন খুশি দেখে ভুরুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত খুশির কারণ কি? এবার তোমার মেয়ে সব সাবজেক্টে AA+ নিশ্চিত, ধরে রাখো। সে টুটকা পেয়ে গিয়েছি, না পড়েই পাশ করবো এবার থেকে। ভেবেছিলে সব সময় এমন বোকাশোকা থাকবো? ভূমি হেলান দেয়া থেকে উঠে সোজা হয়ে গাছাড়া ভাব নিয়ে কথাগুলো বলে। সাবরিনা মেয়ের কথায় পাত্তা না দিয়ে মাথা দুলিয়ে চলে যায় রান্নাঘরে নাস্তা তৈরি করতে। এর মাঝে আদ্র এসে পৌঁছায়। আজ আদ্রের ডিউটি পড়েছিল অন্য এক হলে। পরীক্ষা কেমন হয়েছে? আদ্র সোফায় বসতে বসতে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে। ভূমি আদ্রি দুজনেই বেশ উৎফুল্ল কণ্ঠে জবাব দেয়, অনেক ভালো। এর প্রতি উত্তরে আদ্র কেবল হাসে কোমল নয়নে। এই ভূমি, তুই এমন 7 সকালে মুখ ডেকে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে কি তোর মুখে? মিসেস সাবরিনা ভূমিকে নিজের ঘরের সামনে চোখ মুখ হাত দিয়ে ডেকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে, আম্মু কয়টা বাজছে দেখো তো, তাড়াতাড়ি বলো। মেয়ের এমন অদ্ভুত কাণ্ড আর অদ্ভুত কথাবার্তা শুনে মিসেস সাবরিনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মেয়ের দিকে ভুরু কুচকে তাকিয়ে। কিছু বুঝে উঠছে না কি চলছে এই ফাজি মেয়েটার মাথায়। আবার দুষ্টুমি। মায়ের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না দেখে ভূমি পুনরায় তাড়া দিয়ে বলে, আরে আম্মু কিছু বলছো না কেন? চলে গেলে নাকি? কয়টা বাজে সেটা বলে যাও। কি আজব সব কাণ্ড কারখানা শুরু করলি তুই? কয়টা বাজে সেটা বুঝি ঘড়ি দেখে জেনে নিতে পারিস না নাকি? আর এভাবে কেন দাঁড়িয়ে আছিস মুখে হাত দিয়ে? 7 সকালে মাথায় আবার কোন ভূত চেপেছে তোর? সাবরিনা অতিষ্ঠ গলায় কথাগুলো বলে। উফ, যাও তো যাও। যেটা জানতে চাইছি সেটা না বলে বলছো অন্য কথা, ভালো লাগে না। আমি গুরুত্বপূর্ণ কাজে এখানে দাঁড়িয়ে আছি, দেখছো না? তুমি বুঝবা না সেটা। হ্যাঁ, আমার বোঝার দরকার নেই তোর ওসব আজাইরা কাম। কাজ তুই বুঝলে হলো।
অন্যরা এসব বুঝতে গিয়ে নিজেদের ব্রেইন খোয়াবার কোনো দরকার নাই। ও পড়েনি। যেটা জিজ্ঞেস করলাম সেটা বললো না, উল্টো কত কিছু শুনিয়ে দিয়ে যাচ্ছে। ভাইয়াটা যে কখন আসবেন কে জানে, ওনার আসার অপেক্ষায় সেই কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছি, মুখে হাত দিয়ে অন্ধের মতো। সাহেবের আসার নামেই নেই। এত সময় ধরে মানুষ একবার ব্যায়াম করতে পারে নাকি? শরীরটা এমনিতেও শক্ত, আরও টাকতা বানাচ্ছে। ভূমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছে আর এসব বিড়বিড় করছে। তখনই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটে। টাওয়াল দিয়ে শরীর মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে আদ্র। ঠিক শেষ প্রান্তে পৌঁছতেই নজরে পড়ে ভূমিকে এভাবে দাঁড়িয়ে আছে। আদ্র কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো বিষয়খানা কি, কিন্তু মাথায় ধরল না। এগিয়ে গিয়ে ভূমির সামনে দাঁড়ায়। এই মেয়ে, কি হয়েছে এখানে? এভাবে মুখ ঢেকে দাঁড়িয়ে আছো কেন? অপেক্ষার প্রহর শেষ হয়েছে ভেবেই ভূমির মুখে ফুটে ওঠে এক অমায়িক হাসির রেখা। অবশেষে সাহেবের জন্য অপেক্ষা শেষ হলো। দাঁড়িয়ে আমার পা ব্যথা ব্যথা হয়ে গেল। ভূমির এমন হাসির কারণ বুঝতে না পেরে কপালের মাঝখানটায় সরু ভাঁজ পড়ে আদ্রের। ভূমি বিমোহিত লোচনে আদ্রের পানে জিজ্ঞাসু গলায় বলে, ভাইয়া দেখুন তো আশেপাশে কেউ আছে নাকি? ভূমির এমন কথার অর্থ না বুঝতে পেরে আদ্র ভুরু জোড়া আরো কিছুটা প্রসারিত করে শক্ত গলায় প্রশ্ন ছুড়ে, মানে কেউ আছে কিনা সেটা তুমি নিজে দেখতে পারছো না? কি হয়েছে সেটা বলো, এভাবে দাঁড়িয়ে না থেকে। সবাই শুধু হেয়ালি করছে, এক কথায় কেউ উত্তর দিচ্ছে না। আমি কি বিনা কাজে দাঁড়িয়ে আছি নাকি এভাবে? আগে বলুন না, কেউ আছে নাকি প্লিজ? ভূমির এমন দুষ্টুমি ভরা করুণ গলায় বলা কথা শুনে আদ্র বেশ মন থেকে নেয়। তাই আর কোনো প্রশ্ন না করে নজর ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করে নেয়। না কেউ নেই, সকলে হয়তো নিচে যে যার কাজে ব্যস্ত। আদ্র পুনরায় ভূমির হাতে ডাকা চেহারার পানে তাকিয়ে বলে, না কেউ নেই। আদ্রের বলা এতটুকু কথাই যথেষ্ট ছিল। ভূমি টুক করে হাত সরিয়ে সকালের প্রথম মানুষের মুখ দর্শন করে ফেলে। এটার জন্যই তো এত সময় ধরে এত কষ্ট সহ্য করে দাঁড়িয়েছিল। কখন আদ্র ফিরবে আর কখন তার চেহারা দেখবে। মাঝে দুদিন পরীক্ষা ছিল না, আজকে দ্বিতীয় পরীক্ষা। সেদিন পরীক্ষা আদ্রের চেহারাটা দেখেছিল ঘুম থেকে উঠে সবার আগে। ভূমি ভাবছে হয়তো ওনার কারণে ভূমির পরীক্ষাটা ভালো হয়েছে। এক কথায় উনি ভূমির লাকি চার্ম। তাই আজও একই কারণে এখানে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে অপেক্ষা করছিল, যাতে উনি আসলে বুঝতে পারে আর কাউকে যেন দেখতেও না হয়। ভূমি সমানভাবে মুখের সমস্ত দাঁত বের করে কেবল হাসি দিয়ে তাকিয়ে আছে আদ্রের চেহারার দিকে। ভালোভাবে দেখছে, একদম খেয়াল করে চোখে গেঁথে নিচ্ছে যেন আদ্রকে। আদ্র বিরক্ত হয়ে এবার বেশ ধমকের স্বরে বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন আমার মুখের দিকে? মধু লেগে আছে নাকি? মধু নেই, তবে অন্য কিছু আছে। ভূমি অন্যমনস্ক হয়ে ঘোর লাগা কণ্ঠে কথাটা বলে। অন্য কিছু মানে? আদ্র ভ্রু কুটিয়ে জিজ্ঞেস করে, মায়া, আপনি মানুষ দুষ্টু হলেও আপনার চেহারাটা বেশ মায়াবী, সবাইকে টানে। আপনার চেহারাটা লাকি অনেক। ভূমির অস্ফুট স্বরে বলা কথাগুলো পরিষ্কারভাবে কানে না আসলেও বিড়বিড় শব্দে কিছুটা কিছুটা ভেসে আসছে। কি বকবক করছো এসব? পরীক্ষার সময় পড়ালেখা না করে মাথায় পেতনির বাসা বানিয়েছো নাকি? আজে বাজে বিড়বিড় করছো। যাও ঘরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও, স্টুপিড। ভূমি এতক্ষণ আদ্রের চেহারায় তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল, দুনিয়াদারি সব ভুলে। কিন্তু আদ্রের ধমকে নিজের হুঁশ ফিরতে, নিজের করা বোকামিতে নিজেই হতবাক হয়ে যায়। হায় আল্লাহ, কি বলেছি আমি? উনি কি শুনলেন না কিছু? ভূমি, তোর কি হয়ে যাচ্ছে? হুটহাট এই লোকটাকে দেখলে কেন এমন হয়ে যাচ্ছিস? একে একে সবগুলো পরীক্ষা শেষ হতে চলল। আর মাত্র একটা পরীক্ষা বাকি। আগামীকাল শেষ পরীক্ষা। 5টা বিষয় বেশ ভালো হলেও একটা ভালো হয়নি। ভালো বলতে একেবারেই খারাপ হয়েছে, যার জন্য ভূমি বাকি 5টা ভালো করে এটাও চিন্তায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পরীক্ষাটা দিয়ে এসে মন খারাপ করে যখন খানাদানা ছেড়ে ঘর বন্ধ করে বসেছিল, কেউ বুঝিয়েও মানাতে ব্যর্থ। পাশ না করতে পারলে ফাইনাল দিতে পারবে না। তার থেকেও বড় কথা, আদ্রের সামনে নাক্কাটা পড়বে যদি ফেল করে। এটা হতে পারে না কোনোভাবে। একসময় এসবের পরোয়া না থাকলেও এখন বেশ মনোযোগ। এসব ভেবে ভূমির মন আধারে ছেয়ে যাচ্ছে বারবার। শত বিছিয়েও ঢঙের মেয়েটাকে কেউ
মানাতে পারছিল না। তখন বিষয়টা আদ্রকে জানালে আদ্র রেগে না গিয়ে বরং বেশ কোমলভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছে, আশ্বাস দিয়েছে পাশ করবে। আদ্র থেকে সাপোর্ট পেয়ে ভূমি কিছুটা স্বস্তি পেয়েছিল। আজকের পরীক্ষাটার জন্য বেশ করে প্রস্তুতি নিয়েছে যাতে এটা খারাপ না হয়। রোজকার মতো সকালে উঠে প্রথম আদ্রের দেখা পেতে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এমন করে আর আদ্রের বকা শুনতে হয়, কিন্তু এতেও ভূমি দমে নেই। তাকে তো নিজের ইচ্ছেকে, নিজের বিশ্বাসকে প্রাধান্য দিতে হবে। মোট কথা পাশ করতে হবে। আদ্র জিজ্ঞেস করলো, কিচ্ছু বলে না, শুধু ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে হাসে। আর আদ্র অতিষ্ঠ হয়ে হাঁটা ধরে। আজও তার ব্যতিক্রম কিছু ঘটবে না। সকাল 8টা থেকে সামনে দাঁড়িয়ে আছে নিজের কক্ষের সামনে। আদ্রি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে এমন করার কারণ, কিন্তু ভূমি এতদিন কিছু বলেনি। আজ পুনরায় মাথা খেয়ে নিচ্ছে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার ভূমি অতিষ্ঠ হয়ে পড়ে আদ্রি কেন কেন শুনতে শুনতে। যেহেতু শেষ তাই বলতে দ্বিধা নেই। তুই কেন এভাবে দাঁড়িয়ে থাকিস, প্লিজ বল না। বললে বিশ্বাস করবি? কেন করব না, তুই বল। আমি তো কোনো পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করি না, তাই না? ভূমি উৎকণ্ঠা নিয়ে কথাটা বলে। হ্যাঁ। আদ্রি বেশ মনোযোগ সহকারে বোনের কথা শুনছে আর মাথা দুলিয়ে উত্তর দিচ্ছে। কিন্তু এইবার আমার একটা বাদে সবগুলো পরীক্ষা ভালো গিয়েছে। কেন জানিস? কেন? আদ্রি উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে। কারণ আমি প্রতিদিন সকালে আদ্র ভাইয়ার মুখ দেখে যেতাম সবার আগে। উনি আমার জন্য বেশ লাকি, বুঝলি? ভূমি বেশ আনন্দিত কণ্ঠে কথাটা বলে থামে। বোনের কথা শুনে অবাক আদ্রি। এই মেয়ে তার মানে সে প্রথম দিন থেকে এতগুলো দিন এই জন্য এভাবে সকালে উঠে এমন করত, এত সময় ধরে মুখ হাত চেপে দাঁড়িয়ে থাকতো? এটা কি ধরনের লজিক দেখালো ভূমি? আদ্র কিছু সময় মাথায় জোর দিয়ে কথাটা ভাবতে লাগলো। হিসাব যখন মিলল মেয়েটার পাগলামির, আদ্রি বেশ জোরে জোরে হাসতে শুরু করে দিল, যেন কি মজার কথা বলেছে। ভূমি বেশ বিব্রত বোধ করে বিষয়টা। চোখে মুখে বিরক্তির ছাপ ভেসে ওঠে, কিন্তু তা বাহিরে থেকে দেখা যাচ্ছে না, মুখ ডেকে রাখায়। ভূমির বিশ্বাস নিয়ে এমন হাসাহাসি মজা করায় বেশ মন খারাপ হয়ে যায়। রাগ উঠে যায় ভীষণ। ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকস্মিক কেমন করায় আদ্রির হাসি থেমে যায়, মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই রে, রেগে গেল এবার। দরজার সামনে গিয়ে ধাক্কা দিয়ে ডাকতে থাকে। সরি বোন, প্লিজ রাগ করিস না। আমি বুঝিনি তুই এমন করবি। আমি কি করব, আমার হাসি আসছে, প্লিজ মাফ করে দে। ভালো না তুই? আদ্রি বেশ করুণ সুরে কথাগুলো বলছে আর দরজায় করাঘাত করছে। তখনই পেছনে এসে দাঁড়ায় আদ্র। বোনকে এমন করতে দেখে প্রশ্ন করে কি হয়েছে। আদ্রি ভূমির সবকিছু খুলে বলে। আদ্রির জন্য প্রতিদিন সকালে এমন করে অপেক্ষা করার কারণ কি সেটাও বলে। আর কথাটা শুনে হেসে দিয়েছিলাম, তাই রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। আমি বুঝিনি ও বিষয়টা এত সিরিয়াসলি ভাবে নিয়েছিল। আদ্রি চোখ নিচু করে কাঁদো কাঁদো মুখ করে কথাগুলো বলে। আদ্র সব শুনে আদ্রিকে বলে, ঠিক আছে তুই যা, আমি দেখছি। আদ্রি আর কোনো বাক্য ব্যয় না করে বাধ্য মেয়ের মতো প্রস্থান করে সেখান থেকে। আদ্র ধীর হাতে ভূমির দরজা ধাক্কা দেয়। ভূমি ভেবেছিল আদ্রি, তাই চিল্লিয়ে বলে ওঠে, যা তুই এখান থেকে। কারো ইমোশন নিয়ে হাসলে কেমন লাগে তখন বুঝবি নিজের সাথে হলে। এই মেয়ে, দরজা খুলো। আদ্রির গলা শুনে ভূমি বেশ অবাক হয়। সে তো ভেবেছিল আদ্রি তো এমন করে কথা বলেছে, কিন্তু উনি কেন আমায় ডাকছেন? আদ্রি সব বলে দিল নাকি ওনাকে? হায় হায়, এবার তো নিশ্চয়ই আমাকে মারবেন আবার। ভূমি ভাবনায় ব্যস্ত। এদিকে আদ্র ভূমির কোনো আওয়াজ না পেয়ে পুনরায় ধাক্কা দেয়, কিছুটা জোরে। ভূমি বসা থেকে উঠে ধীর হাতে দরজাটা খুলে চোখ নিচু করে দাঁড়ায় আদ্রের মুখোমুখি, তবে তাকাচ্ছে না উপরের দিকে। মনে ভয় কাজ করছে, আদ্রি যদি এসব বলে দিয়ে থাকে তবে তো নিশ্চয়ই উনি রেগে আছেন। আর আদ্রের এমন চেহারা দেখলে পরীক্ষাটাই ভালো যাবে না বকা শুনলে। ভূমিকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আদ্র বলে, কি হলো, আজ না তোমার পরীক্ষা? ভূমি ভেবেছিল হয়তো পড়ার কথা বলবে, তাই নিজ থেকেই বলে, যে পড়েছি তো 2 দিন বন্ধের মধ্যে। এদিকে তাকাও। কই, তাকাও এদিকে। আদ্রির এমন কোমল কণ্ঠস্বর ভূমির মনে এক অদ্ভুত শিহরণের আবির্ভাব ঘটাচ্ছে। খুব কম সময়ে এটার প্রকাশ পায় আদ্রির কণ্ঠ, আর যখন পায় ভূমির মন কন্ট্রোলে রাখা দায় হয়ে পড়ে। ভূমি চোখ তুলে তাকায় আদ্রির পানে। আজ আদ্রির চাহনিতে কোনো কঠোরতা নেই, গাম্ভীর্য নেই, নেত্রদায় বেশ শীতল। মাত্রই বেম করে আসা ঘামার্ত মুখে হালকা হাসির রেখা। আদ্রির চেহারাটা দেখে আপনা আপনিই ভূমির মুখে সুন্দর একটা হাসির আভাস ফুটে ওঠে। আদ্র কিছুটা সময় ভূমির পানে চেয়ে নিজের নজর সংবরণ করে নেয়। গলা খাকিয়ে বলে, যাও এবার খেয়ে টুকটাক প্রশ্ন দেখে পরীক্ষায় যাওয়ার প্রস্তুতি নাও। এই বলেই নিজের ঘরের উদ্দেশ্যে হেঁটে চলে যায়। ভূমি আদ্র যাওয়ার পানে তাকিয়ে বুকে হাত রেখে মিনমিন করে বলে, হাই, উনি কি মাত্র আমার সাথে এত সুন্দর করে কথা বললো? আদ্রি কি সত্যি কথাগুলো বলেছেন? সেজন্য উনি নিজে থেকে আমাকে ডেকে বাইরে এনেছেন ওনাকে দেখতে। ভূমি কি হচ্ছে এসব? উনিও কি তোকে? না না না, এটা কিভাবে হবে?
ওনার মতো লোক আমাকে নিয়ে ভাববে? হতেই পারে না। অবশেষে সকল ভয়ভীতির অবসান ঘটিয়ে শেষ হয়েছে টেস্ট পরীক্ষা। এবার শুধু চিন্তা রেজাল্টের, কিন্তু সেই টেনশন এখন থেকে করে মাথা খুইয়ে লাভ নেই। শেষ পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। দুবোন বাড়ি এসে দরজা দিয়ে ঢুকতেই দেখতে পায় সোফায় বসে আছে দুই কর্তা, হাতে চায়ের কাপ। কোনো বিষয়ের আলোচনা চলছে, সেটা কথা বলার ভঙ্গি দেখে বেশ আন্দাজ করা যাচ্ছে। সচরাচর দুই ভাইকে বাড়িতে দেখা মেলা ভার, অফিসের কাজেই ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। সকালে ঘুম থেকে উঠে চলে যান 8টার মাঝে, ফেরেন একেবারে রাত 10টা নাগাদ। কিন্তু আজকে এই অসময়ে বাড়িতে উপস্থিত দেখে বেশ অবাক হয় দুই বোন। ক্লান্ত শান্ত শরীর নিয়ে হেলে দুলে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। মিস্টার তোফায়েল মেয়েদের আসতে দেখে হাসি মুখে কাছে ডেকে বলে, এসেছিস তোরা? আয় আয় বস, গরমে ঘামে তো একদম ভিজে গেছিস রে। দুবোন এগিয়ে গিয়ে অপর পাশের সোফায় বসে। মিস্টার আফজাল মেয়েদের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, পরীক্ষা সব ভালো হয়েছে তো? দুজনেই হাসি মুখে মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর জানায়। এই যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, শরীরে ঘাম প্রবেশ করলে রোগ হবে। মিসেস সাবিনা কিচেন থেকে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলে তাগেদা দেয়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে একসাথে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত, আদ্র ভাইয়াও আছেন। কখন আবার ফ্রেশ হয়ে চলে এসেছেন। মিস্টার আফজাল চা হাতে চুমুক দিয়ে বলেন, আদ্র, তোমার বড় ফুপি বারবার ফোন দিচ্ছেন যাওয়ার জন্য। তুমি বলেছিলে নাকি ওদের পরীক্ষা শেষ না অবধি কোথাও যেতে পারবেন না। আজ শেষ হয়েছে, সে সকাল থেকে বারবার কল দিয়ে যাচ্ছে। তুমি কি বলো এখন? বড় আব্বুর মুখে এমন কথা শুনে ভূমির মন খুশিতে নেচে ওঠে। বেশ উৎসাহ নিয়ে আদ্রের সামনে গিয়ে তার দিকে ফেল ফেল করে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কি বলে তার উত্তরের আশায়। আদ্র ভূমির দিকে একবার তাকিয়ে নিজের নজর সরিয়ে বাবার দিকে রেখে বলে, ঠিক আছে, আপনাদের যখন ভালো মনে হয় জানিয়ে দিন ফুপ্পিকে যাওয়ার বিষয়ে। আদ্রের মুখে এই কথাটাই শোনার অপেক্ষায় ছিল ভূমি, আর কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে এক লাফ দিয়ে উঠে বলে। রাত থেকে গোছগাছ শুরু করে দিয়েছে ভূমি আদ্রি। কাল সকাল সকাল রওনা দিতে হবে যে। বড় ফুফিদের স্থানীয় বাড়ি রাজশাহীতে হলেও ওনারা সকলে ঢাকাতেই থাকেন ফুফার ব্যবসার সুবাদে। ফুফা ছিলেন বাবা বড় আব্বুদের ব্যবসার পার্টনার। সেই সম্পর্ক থেকে ছেলে ভালো দেখে ফুফির জন্য সম্বন্ধের কথা বলা হয়েছিল, আর ওনার রাজিও হয়ে গিয়েছিল। আনন্দ উত্তেজনায় কাল সারা রাত ভূমির চোখে ঘুম ধরা দেয়নি। এমনটাই হয়ে থাকে সবসময় তার সাথে। কোথাও যাওয়ার হলে কিংবা নিজের মন মতো কিছু হওয়ার হলে চোখের ঘুম কোথাও উধাও হয়ে যায়। কালও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ভোর 6টায় বাড়ির প্রতিটি সদস্য উঠে গিয়েছে। 7টায় বেরিয়ে পড়তে হবে। নাস্তা করিয়ে যে খাবে তারও সময় দিচ্ছে না মিস্টার আফজাল। চিটাগং থেকে ঢাকায় যেতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পথ অতিক্রম করতে হয়। এখন যদি ঘরের মহিলারা একবার সংসারের কাজে নেমে যায় তাহলে হয়েছে আজ 9টা পেরোলেও সেগুলো শেষ না করে বের হবে না। এই কারণেই তাড়া দিচ্ছে যাতে চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়ে। নির্দিষ্ট সময়ের মাঝে সবাই নিচে চলে এসেছে, কিন্তু ভূমির নাম নেই। তাকে নিচ থেকে হাত ছেড়ে বারবার ডাকছে, সে যেহেতু বলছে আসছি আসছি, কিন্তু এই আশার প্রহর শেষ হচ্ছে না। মিসেস সাবরিনা বিরক্তি নিয়ে চোখ মুখ কুচকে বলে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। দেরি হয়ে যাচ্ছে বলছে, তাও যাওয়ার টাইমে কি এমন রাজকার্য করছে আল্লাহ মালুম। আদ্র স্বাভাবিকভাবে বলে, তোমরা সবাই গিয়ে গাড়িতে বসো, আমি ডেকে আনছি। আদ্রের কথায় আশ্বস্ত হয় দুই যায় এবং আদ্রি এগিয়ে যায় গাড়ির দিকে। আদ্র চল শক্ত করে ধপ ধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। উদ্দেশ্য ভূমির কক্ষ। দরজার সামনে গিয়ে দাঁড়ায়, যদিও দরজা খোলা ছিল। হালকা করে আবজানো, কিন্তু আদ্র হুট করে ঘরে ঢুকে না পড়ে নিজের ভদ্রতার প্রমাণ দেয়। ভারী কণ্ঠে ডাক দেয়, এই মেয়ে, তোমার কি সমস্যা? কয়টা বাজে খেয়াল আছে? কি করছো এত সময়? ভূমি নিজেকে সাজাতে ব্যস্ত। ভারী কোনো সাজে নয়, বরং সিম্পলভাবেই তৈরি করেছে নিজেকে, কিন্তু তাও এত সময় লেগে গিয়েছে। কাল রাত থেকে জেগে জেগে কল্পনা করছিল কিভাবে কিভাবে সাজবে, কি পরবে, কিন্তু সকালে উঠে সব মাথার উপর ঘেটে গিয়েছে, যার কারণে কি পরবে সেটা খুঁজতে খুঁজতেই সময় পেরিয়ে গিয়েছে। ভূমি আড্ডের আওয়াজ পেয়ে হুটোপুরি করে কাজল দিতে গিয়ে করে ফেলে আরেকটা ভুল। এটাই ছিল লাস্ট স্টেপ, কাজলটাই শুধু দেওয়ার বাকি। এমনিতেই কাজল দিতে হাত কাঁপে, তার মধ্যে আদ্র হুট করে এমন চিল্লি উঠায় ভয় পেয়ে চোখের চারপাশে লেপটে গিয়েছে। রাগে দুঃখে কাঁদতে মন চাচ্ছে এবার। ধুর, দিবই না আর কাজল। দেরির মধ্যে এমনিতেও সবকিছু এমন অগোছালো হয়ে যায়।
ভূমি রাগ করে কাজলটা ড্রেসিং টেবিলের উপর ঠাস করে রেখে ওড়না দিয়ে মুছতে থাকে। ভূমির কোনো সারা শব্দ না পেয়ে এবার আদ্র দরজাটা ঠেলা দিয়ে খুলে গলা খাকারি দিয়ে ভিতরে ঢুকে আসে। ভূমি তখনও চোখে লেপটে যাওয়া কাজলগুলো মুছে ফেলতেই ব্যস্ত। আদ্র সেকেন্ড খানিক সেদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে ঘটনা। কি হয়েছে? কেন কাজল মুছে ফেলেছো? আদ্রকে এতক্ষণ যাবৎ খেয়াল করেনি, ভেতরে ঢুকে এসেছে। হুট করে কথা বলায় ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়। চোখ দুটো পানিতে টলমল করছে, হয়তো রাগে ভয়ে কান্নার এসে জমা হয়েছে চোখের কোণে। কিছু হয়নি, চলুন যাই। আর সরি, দেরি করে ফেলেছি। ভূমি কান্না ভেজা গলায় কথাটা চলে সামনের দিকে এগাতে লাগে। আদ্র থামিয়ে দিয়ে বলে, কাজলটা লাগিয়ে নাও, আমি অপেক্ষা করছি। আদ্রের মুখে পুনরায় এতটা কোমল কণ্ঠে কথা শুনে ভূমির মনে শিহরণ বয়ে যায়। বুকটা বুক ধর করে ওঠে, মনে এক ভালো লাগার প্রশান্তি বয়ে যায়। মনের মাঝে কত শত কল্পনারা উকি দিয়ে বলছে, আদ্র ভাইয়া কি তোর কাজলে আঁকা চোখগুলো দেখতে বেশি পছন্দ করেন? আর কোনো বাক্য ব্যয় না করে পুনরায় কাপা হাতে আঁকতে লাগে। আদ্র একপাশে আনমনা হয়ে দেখছে ভূমিকে, ভূমির কর্মকাণ্ডগুলোকে। কাজল দিচ্ছে চোখে, কিন্তু দুই ওষ্ঠ একসাথে ধরে চেপে ধরে রেখেছে। আদ্রের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে, তবে তা সাময়িক সময়ের জন্যই। ভূমি কাজল দেওয়া শেষ করে সেদিকে তাকালে পুনরায় নিজের ওষ্ঠ জোড়া সাধারণ ভঙ্গি ধারণ করে নেয়। ভাব এমন যেন ওনার হাসি দেখে গেলে অনেক বড় অনিষ্ট ঘটে যাবে। ভাইয়া সুন্দর লাগছে আমাকে। ভূমি লজ্জা মাখা কণ্ঠে আদ্রের পানে তাকিয়ে জিজ্ঞেস করে পিটপিট করে তাকায়। আদ্র কি বলবে খুঁজে পাচ্ছে না, ভালো বলবে নাকি খারাপ বলবে। কিন্তু খারাপ কেন বলতে যাবে? ভূমি তো এই সাধারণ ও অসাধারণ লাগছে, অতিমাত্রায় সুন্দর লাগছে নাকি কিছুই বলবে না। নিজের মনের সাথে যুদ্ধ চালিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার আর পাওয়া হলো না। হয়তো পেয়েও তা প্রকাশ করতে ব্যর্থ। আদ্রের কোনো উত্তর না পেয়ে ভূমি মুখের হাসি ছাপিয়ে তাগেদা দিয়ে বলে, আচ্ছা ছাড়ুন, সুন্দর না লাগলেও কি হবে, চলুন চলুন, সবাই অপেক্ষা করছে, খামোখা বকা শুনতে হবে। ভূমি বিছানার পাশ থেকে একটা লাগেজ আর দুইটা ব্যাগ টেনে নেয়। লাগেজটা আদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলে, চলুন ভাইয়া। আদ্র তীক্ষ্ণভাবে ভূমির দিকে নজর বুলিয়ে পরখ করে নেয় একবার, ভুরুচূড়া কুঁচকে আসে। আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞেস করে, এতগুলো ব্যাগ কার? সবাই তো যার যার ব্যাগপত্র নিয়ে নেমেছে। আরে ভাইয়া, এগুলো তো সবগুলো আমার। আমার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি না, এজন্য। কয়দিনের জন্য? আদ্র ধমকে জিজ্ঞেস করে, এত দূরে যাব, 5-6 দিন কি থাকবো না? ভূমি আদ্রের ধমক খেয়ে আমতা আমতা করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। থাপড়ে সবকটা রাত ফেলে দিব একেবারে। রাখো সব, অনলি 2-3টা সুটকেস নিবা, কাল কিংবা পরশুর মধ্যে ফিরছি আমরা। কিন্তু ভূমিকে আর কিছু বলতে না দিয়ে চোখ লাল করে তাকাতেই চুপচাপ সবগুলো ব্যাগ রেখে একটি ব্যাগে 3টা জামার প্রয়োজনীয় কিছু জিনিস ঢুকিয়ে নেয়। ওষ্ঠ উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলে, চলুন। দুজনে বাইরে বেরিয়ে আসে একসাথে। আদ্র দরজা লক করে গেটের সামনে এসে দেখে মা মামনিদের গাড়ি নেই। ভূমি দৌড়ে এসে অবাক হয়ে বলে, ভাইয়া, আম্মু, মনিরা সবাই কোথায়? আমাকে না নিয়ে চলে গিয়েছে নাকি? আদ্র গাছাড়া ভাব নিয়ে বলে, তো যাবে নাকি এতক্ষণ সময় অপেক্ষা করবে তোমার জন্য ভাবছো? মোবাইল এগিয়ে পাওয়ার বাটন অন করে বলে, বাজে কয়টা খেয়াল আছে? ভূমি আদ্রের মোবাইলের দিকে তাকিয়ে দেখে 8:25 বাজে। এবার নিজের উপর রাগ হচ্ছে বেশ, কিভাবে দেরি করে ফেললো। এবার কি ঘরের মধ্যে একা একা থাকতে হবে তাকে? কত আশা করেছিলাম ফুফিদের বাড়ি যাব, এতগুলো মাস পরে বোনেদের সাথে দেখা হবে, আহাত ভাইয়ার সাথে দেখা হবে, কিভাবে আমাকে না নিয়ে চলে গেল। আমার পরিবার এতটা নিষ্ঠুর আমি জীবনেও ভাবিনি। কাঁদতে কাঁদতে এসব বকবক করছে। আদ্র অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে বলে, ড্রামা কুইন। পার্কিং জোন থেকে বাইকটা সাই করে এনে দাঁড় করায় ভূমির সামনে। ভূমি তখনও গেটের সামনে পায়ের উপর ভর দিয়ে বসে পড়ে কাঁদছে। যদি যেতে মন চায় তো বাইকে উঠে এসো, এখানে দেরি করলে কিন্তু আমিও রেখে চলে যাব। কথাটা শুনে ভূমি করুণ দৃষ্টিতে ঘাড় উঁচিয়ে দৃষ্টি নিক্ষেপ করে আদ্রের দিকে। এই জন্যই বলে অসহায়কে নিয়ে মানুষ মজা নিতে ভালো পায়। আমি যাব না আপনার সাথে বাইকে। ওই দিন আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আমি ভুলে যাইনি মোটেও। আদ্র হেলমেটটা ঠিক করতে করতে বলে, ঠিক আছে, না যেতে চাইলে আমার কিছু করার নেই। এই নাও চাবি, একা বাড়িতে থেকো, বাড়ির দেখাশোনা করে আরও ভূত পেতনিদের সাথে গল্প গুজব করে সময় কাটিও, আমি আসি। এই বলে আদ্র বাইক স্টার্ট দেয়। ভূমির মাথায় জিনিসটা আসে, এত বড় বাড়িতে সে কিভাবে একা থাকবে? তাকে যদি ভূতে ধরে কিংবা কেউ ডাকাতি করতে এসে খুন করে রেখে যায় তখন? না না, তার চাইতে বরং ওনার সাথে চলে যায়, দরকার হলে ওনাকে চাপটে ধরে বসবো, তাহলে আর ফেলে দিতে পারবে না। তাছাড়া আর তো কোনো উপায়ও নেই। একবার ওখানে যাই আর জীবনেও কারোর সাথে কথা বলবো না।
ভাবনা ভেঙে ভূমি হুটোপুরি করে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে আদ্রের দিকে। না না না, দাঁড়ান, আমিও যাব, কিন্তু ভাইয়া প্লিজ আপনি বাইকটা ধীরে চালাবেন। ভূমি আদ্রকে করুণ গলায় অনুরোধ করে। আদ্র ভূমির এমন মুখখানা দেখে বেশ মজা নিচ্ছে, হেসে বলে, ঠিক আছে, ভেবে দেখবো, ওঠো জলদি। ভূমি আদ্রের পেছনে উঠে বসে। ধরে বসো, পড়ে গেলে তখন বলতে এসো না আদ্র ভাইয়া ফেলে দিয়েছে। ভূমি মুখ বাঁকায়, বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কি করবে, ধরবে কি ধরবে না। ওনাকে ছুলে যদি বুকের ধুকভুক আওয়াজটা বাইরে বেরিয়ে আসে তখন ধরা পড়ে যাবে তো। ভূমিকে মূর্তি সেজে বসে থাকতে দেখে আদ্র ইচ্ছে করেই হঠাৎ বাইক টান দেয় আর ভূমি পড়ে যেতে নিয়ে আদ্রকে চাপটে জড়িয়ে ধরে ফেলে। ভূমি চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গিয়েছে, এক্ষুনি যেন বেরিয়ে আসবে কোটর ছেড়ে। বুকের ভেতর হাজার গুণ জোরে হৃৎপিণ্ডটা নৃত্যের তাণ্ডব শুরু করেছে, কিন্তু আদ্রের মাঝে কোনো ভাবাবেগ নেই। সে স্বাভাবিক ভঙ্গিতে বাইক চালাতে ব্যস্ত। মিরে মুখ দেখেও বোঝার উপায় নেই, মুখে ইয়া বড় কালো গ্লাসের একটা হেলমেট দ্বারা ঢাকা। প্রায় 6 অথবা 7 ঘন্টা জার্নি করে এসে বাইক থামে কাঙ্ক্ষিত স্থানে। ভূমি বাইক থেকে নেমে যেন হাত ছেড়ে বাঁচে। এতক্ষণ হাওয়ায় ভাসছিল, মনে হচ্ছিল চোখ খুললেই টুপ করে 10তলা বিল্ডিং থেকে নিচে পড়ে যাবে। যদিও আদ্র বেশ ধীরে চালিয়েছে, আজকে যেখানে 5 ঘন্টা লাগার কথা বাইকে সেখানে লেগেছে 7 ঘন্টা। মাঝেই 2 অথবা 3 বার দাঁড় করিয়ে নেমেছিল খেতে ফ্রেশ হতে। এক কথায় সকল প্রকার সুবিধা দিয়ে এনেছে ভূমিকে বেশ যত্নে। বাইকের হর্নের আওয়াজ পেয়ে ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে আসে প্রিয়া এবং ফাহাদ। প্রিয়া বোনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, যেন কতকাল ধরে অপেক্ষায় বসে আছে কখন আসবে, কখন দেখা হবে। ভূমি নিজেও চাপটে ধরে প্রিয়াকে। আদ্র বাইকটা সাইডে করে নিয়ে আসে। ফাহাদ এগিয়ে ভাইয়ের সাথে করমর্দন করে জড়িয়ে ধরে। ছোটবেলায় তো একসাথেই কাটিয়েছে। ফাহাদ আদ্র ঠিক সমবয়সী, 2-3 মাসের ফারাক বয়সে তাদের। ফাহাদ অত উজ্জ্বল কণ্ঠে বলে, ব্রো কেমন আছিস, কত বছর পর দেখা। আদ্র হেসে জবাব দেয়, এই তো ভালো, তোর কি অবস্থা? বেশ ভালো, এতদিন পর বাড়ি ফিরে ভালোই কাটছে দিন। হঠাৎ ভূমির দিকে চোখ পড়তেই তাকায় সেদিকে। আরে ভূমি না, কেমন আছো? পুচকি তো অনেক বড় হয়ে গিয়েছে। ভূমি গাল ফুলিয়ে বলে, তুমি আমাকে পুচকি বললে কেন? আর আমাকে তুমি করে বলছো কেন? ছোট থেকে তুই করে বলতে। তখন তো ছোট ছিলে এজন্য, এখন তো বড় হয়ে গিয়েছো, তুই বললে কি চলে নাকি? আদ্রকে ছেড়ে ফাহাদ এবার ভূমির দিকে গিয়ে বেশ রসিকতা শুরু করে। নানান কথা বলে ঝগড়া শুরু করে দিয়েছে দুজনে। ফাহাদ ইচ্ছে করে ভূমিকে রাগাচ্ছে, মাথায় পিঠে চাপড় মেরে কথা বলছে। তা বেশ বুঝতে পারছে আদ্র, কিন্তু জিনিসটা আদ্রের মোটেও ভালো লাগেনি। বেশ বিরক্ত করে তুলছে দৃশ্যটা। মুখে কিছু প্রকাশ না করে তাদের পাশ কাটিয়ে চলে যায় ভিতরে। মা মামুনিরা সকালে বেশ হাসাহাসি করছে, গল্প করছে। আজ বেশ কয়েক মাস পর এসেছে কিনা। স্বামীদের ব্যস্ততা, মেয়েদের পড়াশোনার জন্য কোথাও বেরোনোর সুযোগ হয়ে ওঠে না। নিজের বাপের বাড়িও যেতে পারে না বিয়ের পর থেকে, কিন্তু আজ এতদিন পর কোথাও সবাই একসাথে এসেছে, বিদায় আনন্দের সময় কাটাচ্ছে। আদ্র ভিতরে এসে ফুফি ফুফাকে সালাম করে, সোফার এক পাশ হয়ে বসে। বাড়িতে তারা বাদেও আরও মেহমানের উপস্থিতি দেখা মিলছে। ওনারা হয়তো ফাহাদের বাবার পরিবারের লোকজন, আদ্রের চেনা নেই, আশাও হয়নি সেভাবে কখনো। আর ছোটবেলায় দেখলেও খেয়াল পড়ছে না কাউকে। ভূমি ভেতরে এসে নিজের পরিবারের কারোর সাথে একটাও কথা বলছে না, মুখ বাঁকিয়ে সোজা হেঁটে ফুফি ফুফার কাছে গিয়ে সালাম করে জড়িয়ে ধরে আদর নিচ্ছে। সকালে নাস্তা সেরে যে যার নির্দিষ্টকৃত ঘরে পাড়ি জমায়। অনেক দূর জার্নি করেছে, ফ্রেশ হতে হবে। দুপুরের খাবার দেয়া হচ্ছে টেবিলে সেজন্য। ভূমি আদ্রি থাকছে প্রিয়ার সাথে একই ঘরে। আদ্রকে আলাদা রুম দেওয়া হয়েছে, কারণ তার কারোর সাথে রুম শেয়ার করে থাকার অভ্যাস নেই। বিষয়টা যখন নিচে সাবিনা বলছিল সকলের সামনে, ভূমি হুট করে হেসে দিয়ে মুখ ফসকে বলে ওঠে। ইনডিরেক্টলি বললেও বিষয়টা কারো মাথায় ঢুকতে বেগ পেতে হয়নি। এত মানুষের সামনে এমন কথা শুনে আদ্র বেশ লজ্জা পেয়ে যায়, সাথে রাগে নাকের ডগা লাল হয়ে যায়। ভূমির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায়। বেচারি নিজের অজান্তে করা ভুলের জন্য জিব্বা কেটে এক দৌড় লাগায় রুমের দিকে। গ্রীষ্মের আগুন ঢালা সূর্য, তেতে ওঠা পরিবেশ, ক্লান্তি অবসাদ, ঘর্মাক্ত দেহ, সব মিলিয়ে এই গ্রীষ্মের দুপুর। গ্রীষ্মের দাবদাহ প্রকৃতির সকল কোমলতাকে মুছে দিয়ে প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে প্রচণ্ড দহন জ্বালা। দুপুর পেরিয়ে সময়টা গড়িয়েছে সন্ধ্যার বিকালের মাঝামাঝিতে। আনন্দ হই হুল্লোড় আর আড্ডার মাঝে কাটছে সকলের সময়। তোড়জোড় শুরু হয়েছে বিকেলের নাস্তা তৈরির। বাড়ি ভর্তি মানুষ, তাই আয়োজনও করছে বিশাল। ভূমি আদ্রির এখনও দেখা নেই। সেই যে দুপুরে খেয়ে ঢুকেছে ঘরের ভেতর, মিনিট 5 আগেই আদ্র ক্লান্ত শরীর নিয়ে ঘুম থেকে উঠে এসে বসলো ড্রয়িং রুমের সোফায়। এত দূর নিচে বাইক চালিয়ে আসা কি আর 4টেখানেক কথা?
তাও এই খাট্টা কোঠা রোদের মধ্যে শরীরটা নেতিয়ে পড়েছে। তা ছেলেটার মুখ দেখেই বোঝা যাচ্ছে দুপুরে খেয়ে শুয়েছিল, মাত্র ঘুম ভেঙেছে। আদ্র মোবাইল চাপতে চাপতে এসে বসে আশপাশটা পর্যবেক্ষণ করে নিল। না, কেউ নেই ছোট্ট সদস্যদের মধ্যে। ফাহাদেরও দেখা মিলছে না। এবার কিছুটা হাত পা ছেড়ে হেলান দিয়ে বসলো। তখনই মিসেস তাহমিনা কিচেন থেকে বেরিয়ে আসতে ভাইপোকে দেখে এগিয়ে আসে। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, বাবা শরীরটা খারাপ লাগছে, চোখ মুখ কেমন দেখাচ্ছে, কিছু খাবি? পানি দে একটু। আদ্র ফুফির দিকে তাকিয়ে আলতো হেসে বলে, না তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে এই জন্য হয়তো। আচ্ছা বাবা, কিছু লাগলে ফুপিকে বলবি, কিন্তু নিজের যা ইচ্ছে হবে হাত দিয়ে নিয়ে খাবি, এটা তোর বাড়ি। আদ্র প্রতি উত্তরে কেবল সৌজন্যমূলক হাসি দেয়। গোধূলির লগ্ন, চারিপাশ অন্ধকারে ঢেকে আসছে। পৃথিবী তার সাদার মায়া ত্যাগ করে আধারে ডাকতে ব্যস্ত হয়ে পড়েছে। পাখিরা তাদের নিড়ে ফেরা তোড়জোড় শুরু করে দিয়েছে। আকাশে আজ বেশ মৃদু মন্দা বাতাসের দেখা মিলছে। প্রতিদিনকার মতো ভ্যাপসা গরমের যে তীব্রতা সেটা নেই। সন্ধ্যার পর থেকে শীতল পরিবেশ, হয়তো বৃষ্টির তার আগাম বার্তা দিচ্ছে। বর্ষাকাল আসলো বলে সবাই একে একে জমা হতে শুরু করে দিয়েছে ড্রয়িং রুমের সোফায়। একটু পরেই হাঁকছিল গৃহিণীরা। চটজলদি নিচে নেমে আসতে নাস্তা তৈরি ঠান্ডা হয়ে যাবে। ডাইনিং টেবিলে সাজানো হচ্ছে হরেক রকমের নাস্তার আইটেম। সারা ঘর মামা করছে খাবারের গন্ধে। আবহাওয়া ঠান্ডা বিদায় সাবিনার প্ররোচনায় তৈরি হয়েছে সাথে চিংড়ির পাকোড়া। ছেলে তার বেশ ভালো পায়কিনা খেতে। সে যে ঘটনাটা ঘটিয়ে ঘরে গিয়েছিল আর আদ্রের সামনে পড়ার সাহস করেনি ভূমি। একা পেলে আবার না জানে কি করেন, কিন্তু এখন তার না চাইতেও যেতে হবে। ফুফি ডাকছেন। অবশ্য এখন কি আর কিছু করতে পারবে নাকি? তিন বোন রাজরানীর বেশে ধূপধাপ পা ফেলে নেমে আসছে সিঁড়ি দিয়ে। তাদের সাথে যোগ হলো ফাহাদ। ভূমির মাথায় চাপড় মেরে বলে, কেমন আছো ভূমি রানী? আকস্মিক আক্রমণে কিছুটা ঘাবড়ে যায় ভূমি। কেঁপে ওঠে। সেদিকে তাকাতে নজরে পড়ে মুখে লম্বা হাসির রেখা টেনে একই সিঁড়ি বরাবর দাঁড়িয়ে আছে ফাহাদ। নজর ভূমির দিকে স্থির। ভূমি অষ্টজোড়া গোল করে অভিমানী কণ্ঠে বলে, ফাহাদ ভাইয়া, তুমি হুট করে কেন এমন করলে? আমি ভয় পাইনি নাকি? ভয় পাওয়ার জন্য তো করেছেই নাকি, বলো। যাও, তোমার সাথে কোনো কথা নাই। তোমার এই ছোটবেলার অভ্যাসটা গেল না দেখছি এখনো, এমন বলে মুখ ফুলিয়ে নেওয়াটা। যাও, ভালো আমার ইচ্ছে। এই বলেই ভূমি পায়ে গিয়ে চলে যেতে নেয়। ততক্ষণে আদ্রি প্রিয়া নেমে চলে গিয়েছে নিচে। হুট করে পুনরায় ফাহাদ ডাক দেয়, ভূমি রানী শোনো। ভূমি পা থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ফাহাদের দিকে। তুই আমাকে ফাহাদ ভাইয়া ডাকবি না আজ থেকে, কেমন? কেন? তাহলে কি ডাকবো? ভূমি ভাবনাতুর চাহনিতে তাকিয়ে প্রশ্ন করে। তুই আমাকে ফাহাদ ভাই ডাকবে, চাইলে নাম ধরেও ডাকতে পারো, সমস্যা নাই। আপনি তো আমার থেকে অনেক বড়, আমি বুঝি আপনাকে নাম ধরে ডাকবো? আদ্র ভাইয়া শুনলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দেবে। আচ্ছা এটা বলুন যে ভাইয়া বললে কি হবে? আদ্র ভাইয়াকে তো ভাইয়া বলেই ডাকি। কিচ্ছু হবে না, তবে আমার কাছে পুরাতন ডাক শুনতে আর ভালো লাগে না। একটু আপডেট কিছু তো শুনতে মন চায় নাকি, তুমি বলো। ফাহাদের করুণ কণ্ঠে বলা কথাটা শুনে ভূমি ফিক করে হেসে দেয়, মাথা নাড়িয়ে বলে, ওকে ফাহাদ ভাই। ভূমি ফাহাদ দুজনে নেমে এসে দাঁড়ায় টেবিলের সামনে। উৎফুল্ল ভঙ্গিতে কিছু বলতে যাবে তার আগেই চোখ পড়ে আদ্রের দিকে। সে চোখ দুটো গোল গোল করে আন্ডার মতো করে তাকিয়ে আছে। চাহনিতে ফুটে উঠছে রাগের স্পষ্ট প্রতিচ্ছবি। আদ্রের চেহারা দেখে ভূমি শুকনো ঢোক গিলে বলতে চাওয়া কথাটাও দমিয়ে নেয়। কি হলো? উনি আমার দিকে এমন করে দেখছেন কেন? তখনের বিষয়টার জন্য নাকি অন্য কিছু? বাপরে, কেমন জল্লাদের মতো তাকিয়ে আছে। মুখ লুকিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ায়। নাস্তা শেষে বসেছে গল্পের আসর বাড়ির সকল ছোট সদস্যদের মধ্যে। ভূমি, আদ্রি আর প্রিয়ার আরও কাজিনরা সহ মোট 5 অথবা 6 জন রয়েছে। ঠিক করা হচ্ছে তারা খেলবে। কি খেলবে তা ঠিক করে উঠতে পারছে না কেউ। দূরে বসে আদ্রের সাথে কথা বলছিল ফাহাদ। ভূমি হাসি মুখে জোরে হাঁক লাগায় ফাহাদের উদ্দেশ্যে, ফাহাদ ভাই, ফাহাদ ভাই এদিকে এসো না একটু। ভূমির ডাকে ফাহাদ সহ আদ্রও সেদিকে তাকায়, কিন্তু আদ্রের নজর স্বাভাবিক নয়, বরং কপালের মাঝখানটায় পড়েছে বেশ কয়েক ভাঁজ। ভূমির এমন ডাকের অর্থ খুঁজতে ব্যস্ত আদ্র। সকল পর্যন্ত ভাইয়া থেকে এখন ভাই হয়ে যাওয়ার রহস্য মাথার উপর দিয়ে গেল। ফাহাদ ভূমিদের আড্ডার জায়গায় এগিয়ে গেল। আদ্র উঠে ধপাধপ পা ফেলে উঠে চলে যায় নিজের কক্ষে। ভূমি অবশ্য নজর বুলিয়ে একবার খেয়াল করে আদ্রের যাওয়ার পানে, পুনরে চোখ ফিরিয়ে নজর দেয় নিজেদের খেলায়। সব কাজিনদের মাঝে বেশ জমে উঠেছে খেলা। ট্রুথ ডেয়ার খেলছে। অবশ্য ভূমি না করেছিল এমন
আদি জামানার খেলা সে খেলতে ইচ্ছুক না, কিন্তু কি করবে, সবাই রাজি হয়ে গেছে, এখন না খেলে উপায় নেই। পরপর সবার টান, খেলা শেষ। উপস্থিত সবার মুখে উত্তেজনার হাসি। বাকি আছে তিনজন, ফাহাদ, ভূমি, আদ্রি। বোতল ঘোরাতেই তা ঘুরতে ঘুরতে গিয়ে থামে ফাহাদের সামনে। সবাই ও করে চিল্লিয়ে ওঠে। ভূমি লাফিয়ে উঠে বলে, আমি জিজ্ঞেস করব তোমাকে, ওয়েট বলো কি নেবে, ট্রুথ নাকি ডেয়ার? সকালের নজর ফাহাদের দিকে, চাহনিতে ভেসে উঠছে কৌতূহল। ফাহাদ খানিকক্ষণ মুখে হাত দিয়ে ভেবে নিল, পরক্ষণে হেসে বলে, ট্রুথ। ওকে, তাহলে তুমি বলো, তুমি এত বছর বাইরে ছিলে, তোমার কি খাওনে বা ওখানে কাউকে পছন্দ হয়েছে? মানে তোমার কোনো পছন্দের মানুষ রয়েছে? ভূমি উৎফুল্ল কণ্ঠে কথাটা জিজ্ঞেস করে। ফাহাদের মুখে মৃদু হাসি, ভূমির দিকে তাকিয়ে হাসছে। এই চাহনিতে রয়েছে অন্যরকম এক নেশা, যার অর্থ হয়তো উপস্থিত কারো বোঝার ক্ষমতা। ভাত মাথা নেড়ে বলে, আছে, তবে সে বিদেশি কেউ নয়। আমার মনে যে আছে সে তো সেই ছোট্টবেলা থেকে আমার মনে জায়গা দখল করে আছে। তার জায়গা কি কাউকে দিতে পারি? ফাহাদ মাথা নেড়ে বলে। উপস্থিত সকলের মুখ হা হয়ে গিয়েছে ফাহাদের কথা শুনে, বিশেষ করে প্রিয়ার। কি বলে তার ভাই, পছন্দ করে কাউকে? ভূমি কৌতূহল ধরে রাখতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কে সে ফাহাদ ভাই? আমাদেরকেও বলো প্লিজ। প্রশ্ন একটাই করার নিয়ম, সব প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো না, সময় আসলে তুমি নিজেই দেখবে। পুনরায় স্পিন করা হয় বোতল। এবার ঘুরে আসে, থামে আদ্রির সামনে। তাকে জিজ্ঞেস করা হলে সে ট্রুথ বেছে নেয়। প্রিয়া প্রশ্ন করে, এমন একটা সিক্রেট বল যেটা আসলে ঘটেছে কিন্তু তুই সবার থেকে লুকিয়েছিস। আদ্রি অনেকভাবে, কিন্তু কিচ্ছু তো পাচ্ছে না এমন। সবই তো ভূমির সাথে শেয়ার করে ফেলে। হুট করে মাথায় আসে সেই ঘটনা, যেখানে নানির মোবাইল থেকে আদ্রকে কল দিয়ে ভূমি না জেনেই যা তা বলেছিল। ভয়ে কাপা কাপা কণ্ঠে আমতা আমতা করে বলে, তোদের মনে আছে সেদিন ভূমি কাউকে কল দিয়ে ভালোবাসে বলেছিল আর আমি নাম্বারটা বলেছিলাম? এটুকু বলে আদ্রির নামে। আদ্রির কথায় উপস্থিত সকলে মাথা নাড়ে। হয়তো কেউ জানে বিষয়টা, আবার কেউ জানে না, তাও মাথা নাড়ে। আসলে নাম্বারটা আমি সেদিন সন্ধ্যায় শুনেছিলাম কারো মুখে, কিন্তু কার মুখে শুনেছি তা খেয়াল ছুটে গিয়েছিল, আর তখন হুট করে মনে আসে বলে দিয়েছিলাম। ভূমি অবাক হয়ে তাকে প্রশ্ন করে, তার মানে কার ছিল নাম্বারটা? বাড়ির কারো? আসলে ওটা ভাইয়ার নাম্বার ছিল, আর তুই সেদিন ভাইয়াকে ওই কথাগুলো বলেছিলি। আদ্রির কথা শুনে ভূমির চোখ কপালে। এই মেয়ে কি বললো এইমাত্র? ভূমি আকস্মিক কি বলে চিৎকার দিয়ে ওঠে, আর আদ্রি ভয়ে উঠে দে দৌড়। এই মেয়ে আমাকে শেষ করে দিল। এবার আদ্র ভাইয়া যদি কখনো বিষয়টা সম্বন্ধে টের পায়, আমার তো আর রক্ষে নেই, কুচি কুচি করে ফেলবে। এত বড় অন্যায়, হে আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন অন্যায় হতে দিলে? ভূমির মনের ভেতর সুনামির ঢেউ বলছে, আর মনটা কল্পনার জগতে লাফ দিয়েছে। হাবিজাবি ভাবাতে ব্যস্ত। প্রিয়ার ধাক্কায় হুঁশ ফিরতেই দাঁত কিরমির করে ভৌ মেরে উঠে দাঁড়ায়, চিল্লিয়ে বলে ওঠে,